মরিয়ম পরী ও মিজানের বিয়ে হল। এতে দুজনে বেশ খুশি। পছন্দ ও ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে কে না বা খুশি হয় বলেন। মিজানের সাথে মরিয়ম অদৃশ্যভাবে সংসার করতে থাকেন, মানে মিজান ও মিজানের মা ছাড়া মরিয়মকে কেউ দেখতে পান না। তো এভাবে 1 দিন 2 দিন এভাবে 7 দিন কেটে যায়। 7 দিন পর একদিন মিজানের চাচি মিজানের মাকে বলেন, আচ্ছা মিজানের মা, তুমি আর মিজান ছাড়া কি তোমাদের বাড়িতে আর কেউ থাকে? না, আমি আর মিজান ছাড়া তো কেউ থাকে না। কেন হঠাৎ এই কথা বলছেন কেন? না মানে কিছুদিন ধরে মাঝে মধ্যে আওয়াজ শুনি, তুমি কার সাথে জানি কথা বলো, গল্প করো। কই, হয়তো মিজানের সাথে কথা বলি, সেটাই শুনছেন। কি জানি, আমি তো আর দেখতে আসি না, আওয়াজ শুনি তাই বললাম। এই বলে মিজানের চাচি চলে গেলেন। উনি চলে যাবার পর মিজানের মা একটু চিন্তিত হয়ে পড়লেন। মাকে চিন্তিত দেখে মরিয়ম বললেন, মা কি হয়েছে, আপনাকে চিন্তিত দেখাচ্ছে যে? আর বলো না বৌমা, আমার যা মানে মিজানের চাচি একটু আগে বলল আমাদের বাড়ি থেকে নাকি কথার আওয়াজ পান। আমি যে তোমার সাথে কথা বলি, গল্প করি, এটা নাকি শুনতে পাচ্ছেন। উনি তো সঠিকভাবে না জেনে কথাটা বলছেন। আপনি কোনো চিন্তা করবেন না, উনি যতই আওয়াজ শুনুক আমাকে না দেখলেই হলো। আমি তো সবসময় অদৃশ্য হয়েই থাকি, তাই না? হ্যাঁ, তা তো থাকো, তবুও বলছি একটু সাবধানে থাকবা মা, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন এখন আপনাকে খাবার দিচ্ছি। মিজানের চাচি মিজানের মা ও মিজানকে ফলো করতে থাকে, আর রাত হলে লুকিয়ে কিছু শোনার চেষ্টা করে। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর এক রাতে মিজানের চাচা ও চাচি দুজনে মিলে মিজানদের ঘরের পেছনে এসে লুকিয়ে দেখার চেষ্টা করে আসলে মিজান ও তার মা কার সাথে কথা বলে। এটা দেখার আশায় ওরা চুপ করে লুকিয়ে আছে। এদিকে মিজান ও তার মা সবসময়ের মতো মরিয়ম পরীর সাথে কথা বলে। এই দৃশ্য দেখে মিজানের চাচি বললেন, এই দেখো, মিজান আর ওর মা কার দিকে তাকিয়ে যেন কথা বলছে। আরে তাই তো, কিন্তু ওরা কার সাথে কথা বলছে? কাউকে তো দেখছি না। কোনো ভূতটুত আছে নাকি? হতে পারে। আরে কি বলো, পাগল টাগল হলে নাকি? ওরা ভূতের সাথে কথা বলবে কেমনে? আসো বাড়িতে গিয়ে বলছি। এই বলে মিজানের চাচি ও চাচা রুমে গেলেন। রুমে গিয়ে মিজানের চাচি বললেন, শোনো, আমার কেমন জানি সন্দেহ হয়। আমার মনে হয় ওদের দুজন ছাড়া ওদের সাথে কে জানি থাকে, কিন্তু কে থাকে সেটা জানতে হবে। এসব জেনে আমাদের কি লাভ বলো তো? বাদ দাও। না, আমি এই ব্যাপারটা জেনেই ছাড়ব। মনে নেই ওই মিজানের জন্য আমার ছেলে এখন জেলে? ওদের তো আমি এত সহজে ছাড়ব না। তো কি করব এখন? কি করব বুঝো না? কালকেই তুমি কোনো তান্ত্রিক বা কবিরাজের বাড়িতে যাবা। ওখানে গেলে ওরাই বলে দেবে মিজানদের বাড়িতে কে আছে। তাই নাকি? আমার তো এসব বিশ্বাস হয় না। তবুও তুমি যখন বলছো, ঠিক আছে, যাব, কালকে কবিরাজের বাড়িতে যাব। মিজানের চাচা ও চাচি মিলে শয়তানি বুদ্ধি করছে। এদিকে মরিয়ম পরী মিজান ও মিজানের মাকে কাছে ডেকে বললেন, ও করছে, একটু আগে ওরা তোমার রুমে পিছনে লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিল। ওরা কিন্তু খুব চালাক, চুপ করে তো বসে থাকবে না। কি হো বলো, তাহলে এখন উপায় কি? বৌমা, এখন তাহলে উপায় কি করব তুমি বলো। কাল চাচির সাথে কথা বলবেন। চাচিকে বলবেন আগে মিজানের সাথে যে পরী থাকতো সেই পরী মাঝে মধ্যে আসে কথা বলি, কিন্তু ওদের বলবেন না আমরা বিয়ে করছি। আর ওনাকে অনুরোধ করবেন এসব ব্যাপারে যেন কাউকে কিছু না বলেন। আচ্ছা ঠিক আছে। মরিয়ম পরীর কথায় মিজান ও মিজানের মা ঘুমিয়ে পড়লেন। এদিকে পরের দিন পরীর কথা মতো মিজানের মা মিজানের চাচির সাথে দেখা করলেন। দেখা হতেই মিজানের মা মিজানের চাচিকে বললেন, আপনাকে কিছু বলার ছিল। কি কথা বলবা মিজানের মা, বলো। আমার পরিবারের বিষয়ে আপনাকে কিছু কথা বলতে চাই। কথাটা আমি বিশ্বাস করে বলবো, কাউকে আবার বলবেন না, কেমন? হ্যাঁ ঠিক আছে, বলো। আমি আমাদের বিষয়ে একটা মিথ্যা বলছিলাম। আপনারা তো জানেন অনেক আগে থেকে মিজানের সাথে একটা পরী থাকে। পরীটা মিজানকে ভর করে নানা রকম সমস্যা করে। হ্যাঁ সেটা তো জানি, তা এই কথাগুলো আমাকে বলছো কেন? মিজানের সাথে থাকা পরীটা আমাদের সামনে আসে। আমি পরীটাকে দেখি আর কথা বলি। আমি আর মিজান ছাড়া ওকে কেউ দেখতে পারে না, তাই আপনি মাঝে মাঝে কথার আওয়াজ শোনেন। আপনাকে সবটা খুলে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না, আর কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাবেন না। আচ্ছা, আমি যে কবিরাজের বাড়ি যাব এটা তোমাকে কে বলল? ওই পরীটা আমাকে কাল রাতে বলছে। পরীটা বলল আপনি নাকি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনেন, ফলো করেন। কি হো, তাই নাকি? আচ্ছা, এখন তো আমাকে সব বলে দিলে। এখন তাহলে আর কবিরাজের বাড়িতে যাব না। তুমি কোনো চিন্তা করো না, যাও এখন বাড়িতে যাও। মিজানের মায়ের কথায়
মিজানের চাচি মত দিলেন, রাজি হলেন। এই দেখে মিজানের মা খুশি মনে বাড়িতে চলে আসলেন। এই ঘটনার পর মিজান ও মিজানের মা ভাবলেন মিজানের চাচি মনে হয় কিছু করবে না, কিন্তু না। এই ঘটনার 3 দিন পর এক রাতে মিজানের চাচি মিজানের চাচাকে সব ঘটনা খুলে বললেন। মিজানের চাচি ওর চাচাকে বললেন, এই শোনো, মিজানও তার মায়ের কাছে পড়ি আসে, ব্যাপারটা কেমন সন্দেহজনক না? এতে সন্দেহের কি আছে? আমরা যা সন্দেহ করছিলাম সেটা তো ঠিকই হলো। মিজানের মা তো তোমাকে সব সত্যি খুলে বললই, তাহলে এখন আর কবিরাজের কাছে যেতে হবে না। না না, এত সহজে তো আমাকে সব খুলে বলা কথা না, তবু একটু সন্দেহ থেকেই যায়। তুমি একটা কাজ করো, কালকে গোপনে একটা কবিরাজের কাছে যাবা আর আমাদের বাড়িতে নিয়ে আসবা, সাবধানে যেন কেউ না বুঝে। মিজানের চাচির কথায় ওর চাচা রাজি হলেন, আর পরের দিন রাতে কথা মতো একজন কবিরাজকে গোপনে তাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ নিয়ে এসে মিজানের চাচি কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, এই যে দেখেন আমার বাড়ির পাশে এই যে এই বাড়িটা, এটা মিজানদের বাড়ি। এই বাড়িতে ওদের কাছে নাকি একটা পরী আসে, আপনি দেখে বলুন তো আসলে ঘটনা কি? মিজানের চাচির মুখে কথাটা শুনে সেই কবিরাজ মিজানদের বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে মিজানের চাচা ও চাচিকে বললেন, হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। ওই বাড়িতে মিজান ও মিজানের মা ছাড়া একটা পরী বসবাস করে, কিন্তু আপনাদের মিজানের মা যেটা বলছে ওটা পুরোটা মিথ্যা বলছে। মানে কি মিথ্যা বলছে খুলে বলুন তো? ওদের বাড়িতে ওই পরীটা এসে আবার চলে যায় না। আসল সত্যি ঘটনা হলো ওই পরীটা মিজানের বউ। ওই পরীর সাথে কিছুদিন আগে মিজানের বিয়ে হয়েছে। কি, পরীর সাথে মানুষের বিয়ে? মিজান একটা পরীকে বিয়ে করছে? কথাটা বলে উঠলেন মিজানের চাচা ও চাচি। হ্যাঁ, বিশ্বাস করার মতো না হলেও এটাই সত্যি। ওই পরীটার নাম মরিয়ম। দেখছো মিজানের চাচা, আমি এমনি এমনি ওদের সন্দেহ করি না, তাহলে গোপনে গোপনে এটা চলছে। বিষয়টা জেনে বেশ অবাক হলাম, কিন্তু এতে আমাদের কি করার, কি করব? কিছু করার নেই মানে? আমাদের সংসারে অশান্তি শুরু করে ওরা সুখে থাকবে তা হতে পারে না। মিজানের জন্য আমার ছেলে জেলে পচে মরছে, আমি তো ওদের সুখে থাকতে দিব না। কবিরাজ সাহেব, কত টাকা লাগবে আপনার বলেন, যত টাকা লাগে দিব, বিনিময়ে ওই পরীর ব্যবস্থা করুন। হয় ওকে মেরে ফেলুন, নয় ফের ভুন তো নই যে বলুন। কি বলেন? এসব ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেই বলছি। আপনাকে যা যা বলবো তাই তাই করবেন, বিনিময়ে পাবেন টাকা, অনেক টাকা। আপনাকে যা যা বলবো তাই তাই করবেন, বিনিময়ে পাবেন টাকা, অনেক টাকা। মিজানের চাচির মুখে কথাটা শুনে কবিরাজ বলল, দেখুন, আমি কবিরাজ, কবিরাজি করাটাই আমার পেশা। আপনি টাকা দিবেন, আমি কাজ করে দেব। তারপরও বলি, আমি আজকে রাতে চলে যাই, কালকে আবার আসব। আজকের রাতটা আবারও ভালো করে ভাবুন কি করবেন। এই কথাটা বলে কবিরাজ সে রাতের মতো চলে গেলেন। মিজানের চাচা ও চাচি মিলে কবিরাজ নিয়ে আসছে। ওদিকে মরিয়ম পরী জানবে না তা কি হয়। মরিয়ম পরী ঠিকই বুঝে গেল। বুঝে গিয়ে মরিয়ম পরী সেই রাতে কবিরাজ চলে যাবার পর মরিয়ম পরী মিজানের চাচা ও চাচির সামনে সশরীরে চলে আসে। পরীকে হঠাৎ দেখে তো মিজানের চাচা ও চাচি একজন আরেকজনের কাছাকাছি চেপে ভয় কাঁপতে থাকে। এদিকে মরিয়ম পরী ওদের সামনে এসে বললেন, আমি আমার পরিচয়টা দিয়ে নেই, আমি মরিয়ম পরী, মিজানের বিয়ে করাবো। আমি আপনাদের সামনে আসতাম না, কিন্তু আপনারা আসতে বাধ্য করলেন। আপনারা কেন জেদের বসে কবিরাজ নিয়ে আসছেন? কেন আমার ও মিজানের সুখের সংসার নষ্ট করার প্ল্যান করছেন? দেখুন, আমরা কিছু করিনি, কিছু জানি না। কবিরাজ তো আমাদের আত্মীয় হন, বেড়াতে আসছেন। চাচির মুখে কথাটা শুনে মরিয়ম পরী চাচির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, এই যে এখন থাপ্পড় দিলাম, এরপর তুলে আচার দেব। এরপর আমারও মিজানের পিছনে লাগতে আসবেন না। আর হ্যাঁ, আমি মিজানের বউ, এই কথাটা যেন গ্রামের কেউ না জানে, জানলে মেরে ফেলবো। একটা পরী সামনাসামনি আসছে, থাপ্পড় দিয়ে সাবধান করে গেল। কি ভাবছেন এতে মিজানের চাচা চাচি ভয় পাইছে? না, ভুল ভাবছেন। উল্টো মরিয়ম পরীর উপর আরও রেগে গিয়ে পরের দিনই ওই কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ আসতে মিজানের চাচি বললেন, কবিরাজ সাহেব, ভেবেছিলাম ওই পরীর কম ক্ষতি করব, কিন্তু ও আমাকে কাল থাপ্পড় দেয়ায় আমার রাগ আরও বেড়ে গেছে। আপনি ওকে ধরে মেরে ফেলুন। কথাটা কি ভেবে বলছেন? ভাবাভাবির সময় নাই। কত টাকা লাগবে? আপনার কাজ শুরু করুন আজকেই। না, আজ না, কাল আমাবস্যার রাত, কালকে উপযুক্ত সময়। কালকে রাতে আপনাদের কাজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে তাই করুন। কালকে করবেন ভালো কথা, আজ রাতে মরিয়ম পরী যদি আবারও এসে আমাদের মারে, কোনো ক্ষতি করে, আমাদের শরীর ও রুম বন্ধ করে দিয়ে যান। মিজানের চাচির কথায় কবিরাজ রুমটা আর তাদের শরীর বন্ধ করে দিয়ে চলে গেলেন। এই ঘটনার পরের দিন সকালে
কবিরাজ লুকিয়ে বাইরে মিজানের সাথে দেখা করলেন। মিজানের সাথে দেখা হতে কবিরাজ বলল, মিজান, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলেন? মিজান, তুমি তো আমাকে চিনো, আমি কবিরাজি করি। তোমার বাবা যখন বেঁচে ছিল তখন ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, তাই তোমাকে কথাটা জানাতে আসলাম। তোমার চাচা আর চাচি মিলে আমাকে নিয়ে আসছে তোমার বউ মরিয়ম পরীকে মেরে ফেলতে। কি সত্যি? কি বলেন এসব? যা বলি সত্যি। দেখো বাবা, তুমি ভালো ছেলে, আর মরিয়ম পরীও ভালো। আমি খোঁজ নিয়ে দেখছি, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। কবিরাজ চাটা, তাহলে আমি কি করব আপনি বলেন? মরিয়ম পরীকে নিয়ে দূরে কোথাও চলে যাও। দূরে গিয়েও কোনো যে লাভ হবে তা না। তোমার চাচা চাচি অন্য কোনো কবিরাজের কাছে যাবে, তখন কি হবে? তাহলে উপায়। আমার প্রতি তোমার বিশ্বাস থাকলে আমি তোমার আর মরিয়ম পরীকে কিছু কাজ করে দিতে চাই। এতে কি হবে, তোমার চাচা চাচি যার কাছেই যাক, কোনো কবিরাজ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তবে তাই করুন। ঠিক আছে বাবা, তুমি তাহলে বাড়িতে যাও, আর তোমার বউ মরিয়ম পরীকে আমার কথা বলিও। আমি আজ রাতে লুকিয়ে গোপনে তোমাদের বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে আসব। তারপর তোমার চাচা চাচির কাছে গিয়ে মিথ্যা বলবো, ওদের বলবো কাজ হয়ে গেছে। কেমন? কিন্তু এই কাজের জন্য আমাকে কিছু টাকা দিতে হবে বাবা। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমাকে সব খুলে বলার জন্য আর সাহায্য করার জন্য। এই কথাটা বলে মিজান বাড়িতে চলে গেলেন, আর মরিয়ম পরীও ওর মাকে সব ঘটনা খুলে বললেন। যাই হোক, দিনটা সেভাবেই কেটে গেল, আর কথা মতো রাতের বেলা কবিরাজ মিজানদের বাড়িতে আসলেন। কথা মতো রাতের বেলা কবিরাজ মিজানদের বাড়িতে গেলেন। মিজানের বাড়িতে যাবার পর কবিরাজ মিজান ও মিজানের মাকে বললেন, বাবা মিজান, আমি আমার সব কাজ রেডি করে রাখছি তোমার মা আর পরীর জন্য। এই যে দেখো কালো সুতা, এটা তোমাদের হাতে বা কোমরে বাঁধো, কেউ যেন দেখে না ফেলে, জামার নিচে যেন থাকে। আর তোমাদের খাওয়ানোর জন্য এই গাছের শিকড়টুকু নিয়ে আসছি। এটা খেলে কি হবে, তোমার চাচা চাচি অন্য যে কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাক, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কালো জাদু করতে পারবে না। আরেকটা কথা। কি কথা চাচা? তোমার বউ মানে পরী তো নিশ্চয়ই এখানে অদৃশ্য হয়ে আছে, ওকে দৃশ্যমান হতে বলো, আমার সামনে আসতে বলো, আমি কথা বলবো ওর সাথে। কবিরাজের কথায় মিজান পরীকে বললে মরিয়ম পরী কবিরাজের সামনে আসে। মরিয়ম সামনে আসতে কবিরাজ বলেন, মরিয়ম, তুমি পরী, তোমাকে মেয়ের মতো করে বলছি। মিজানের চাচা চাচি কিন্তু তোমার বড় ক্ষতি করতে চায়, তাই সাবধানে থেকো। আমার হাতে বেশি সময় নেই, তোমরা এই কালো সুতাগুলা হাতে বেঁধে নাও। কবিরাজের কথায় মিজান ও তার মা হাতে কালো সুতাগুলো বেঁধে নিলেন, আর খাওয়ানোর জন্য গাছের শিকড়টা খেতে বললেন। কি আর করার, বাঁচতে হলে এটাই করতে হবে। তাই মিজান ও তার মা একটু একটু করে গাছের শিকড়টুকু চিবিয়ে খেলেন। এদিকে মরিয়ম পরীর কালো সুতাটা পরতে আর গাছের শিকড়টা খেতে না ইচ্ছে হলেও মনের বিরুদ্ধে গিয়ে আর মিজানের কথায় সুতাটা হাতে পড়ে নেয়, আর গাছের শিকড়টুকু খেয়ে ফেলেন। সুতো আর গাছের শিকড়টা খাবার পর কবিরাজ বলেন, এখন আর কোনো ভয় নেই, কাজ হয়ে গেছে, আমি তোমার চাচা চাচির কাছে যাই। বাবা মিজান, কালকে আমার সাথে দেখা করো, কিছু টাকা পয়সা দিও। এই বলে কবিরাজ সেখান থেকে চলে যান। গল্পর মোড় এখান থেকে ঘুরতে চলেছে। আপনারা যারা এই কবিরাজকে ভালো ভেবেছেন তারা ভুল করছেন, কারণ কবিরাজ মিজানের বাড়িতে মিজানের উপকার করতে আসেনি। এটা ছিল কবিরাজের চালাকি, এটাই ছিল প্ল্যান। মিজানের মা ও মরিয়মপুরীর হাতে কালো সুতো বাঁধার কারণে মিজান ও মিজানের মায়ের কিছু না হলেও মরিয়মপুরী এতে ফেসে যায়। ওটা সাধারণ কোনো সুতো ছিল, ওই সুতোটা হাতে পড়ায় মরিয়মপুরী দুর্বল হয়ে পড়েন, আর এই সুযোগে কবিরাজ মরিয়মপুরীকে বন্দী করে ফেলেন। অপরদিকে কবিরাজ মিজান ও মিজানের মাকে যে গাছের শিকড় খাইয়েছিল সেটাতে ছিল ঘুমের ঔষধ মেশানো একটা শিকড়। ওটাতে ঔষধ মেশানো ছিল। ঔষধ মেশানো শিকড় খাবার পর কিছুক্ষণের মধ্যে মিজান ও মিজানের মা গভীর ঘুমে ঘুমিয়ে পড়েন। সেই রাতে মিজান ও মিজানের মায়ের ঘুম না ভাঙলেও পরের দিন দিনের বেলা তাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মিজান তাড়াহুড়ো করে উঠে মরিয়মকে ডাকতে থাকেন, কিন্তু মিজানের ডাকে মরিয়মপরী কোনো সাড়া দেন না। এই দেখে মিজান ও মিজানের মা আশপাশ খুঁজে দেখেন, কিন্তু মরিয়মপরী কথাও নেই। এমন অবস্থায় মিজানের আর বুঝতে দেরি হয় না, মরিয়মপরীর কোনো না কোনো বিপদ হয়েছে। এই ভেবে মিজান এক দৌড়ে ওর চাচাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে মিজান বলেন, চাচা চাচি, আমি মরিয়মকে খুঁজে পাচ্ছি না। আমি জানি আপনারা কবিরাজ নিয়ে এসে কিছু করছেন। চাচি, দয়া করে বলুন না কি করছেন, আপনাদের পাশে পড়ি। আহারে সোনা বাবা, কষ্ট হচ্ছে, বউকে হারিয়ে কষ্ট হচ্ছে তাই না? তাহলে আমার কেমন লাগছে? আমার একমাত্র ছেলে যে জেলে বন্দি, কি জানি কখনো ছাড়া পাবে কিনা। আমরা অশান্তিতে থাকব, তোরা সুখে থাকবি, তা হবে না। চলে যা মিজান, আর মরিয়মপরীর কথা ভুলে যা।
কারণ পরি আর নেই। কবিরাজকে অনেক টাকা দিছি ওকে মেরে ফেলতে। কবিরাজ আমার চোখের সামনে মরিয়ম পরীকে বোতলবন্দি করে নিয়ে গেছে। কি জানি এতক্ষণে মেরে ফেলছে কিনা। কি হা, পরীকে বোতলবন্দি করে নিয়ে গেছে? এই কথাটা শুনে মিজান সেই কবিরাজের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে মিজান কবিরাজের বাড়িতে কবিরাজের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কবিরাজ চাচা, আমার মরিয়ম কই? ওকে আমার কাছে ফিরিয়ে দিন। এই বলে মিজান কবিরাজের পা জড়িয়ে ধরলেন। এ কি করিস? ছাড়, পা ছাড়, আমার কাছে কি চলে যায় এখান থেকে? না, যাব না। আমার মরিয়মের কি করছেন দয়া করে বলুন। ফিরিয়ে দিন আমার বউকে, আমার পরীকে। এই পাগল হলি নাকি? পা ছাড় আর কান্না বন্ধ করে এখান থেকে চলে যা। কবিরাজি আমার পেশা, আমি টাকার গোলাম। তোমার চাচা চাচি আমাকে অনেক টাকা দিছে, আমি কাজ করে দিছি। কি করছেন? পরীর সাথে ওকে কি মেরে ফেলছেন? এই বলে মিজান হাউমাউ করে কাঁদতে লাগলেন। এই দেখে কবিরাজ বললেন, এই শোন, কাঁদিস না, তোর মরিয়মকে মারিনি, তবে তুই কখনো মরিয়মতে পাবি না, কারণ ওকে বোতলবন্দি করে এমন একটা জায়গায় রাখছি সেটা কখনো কেউ জানতে পারবে না, কখনো পাবি না। কবিরাজের কথা শুনে মিজান নিজেকে ধরে রাখতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললেন।